দ্বিতীয় দিনে সড়কে অনড় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। ওরা লিটারালি আমাদের উপর অলরেডি অ্যাটাকের মতো আক্রমণের মতো করে বসেছে। আমাদের সবার কি অনড় অবস্থান, এবং যতক্ষণ না আমাদের দাবিগুলো মেনে না হয় ততক্ষণ আমরা এইভাবে অবস্থান করব। ছাত্রদল নেতার সাম্য হত্যায় আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক। দুপুর 1টা পর্যন্ত বন্ধ সব ক্লাস পরীক্ষা। 7 সদস্যের তদন্ত কমিটি। ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে দ্বিতীয় দিনও বিক্ষোভ। আশপাশের সড়কে যান চলাচল বন্ধ। সংস্কার নিয়ে ঐকমত্য কমিশনের সঙ্গে চলছে বাসদের বৈঠক। গণমানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে কাজ করার তাগিদ। রংপুর বেসিকে 18টির মাঝে বন্ধ 3টি কারখানা। জায়গা সংকটে ক্ষুদ্র শিল্প উদ্যোক্তা। থমকে আছে দ্বিতীয় শিল্পনগরীর কার্যক্রম। ভারতের মণিপুরে আসাম রাইফেলসের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত 10। নিহতরা সবাই সন্ত্রাসী দাবি ভারতীয় সেনাবাহিনীর। এবং কোপা ইতালিয়ায় 51 বছর পর শিরোপা ঘরে তুলল বলগ্না। মিলানের বিপক্ষে 1-0 গোলে উৎসবে মাতে ভিনসেন্ট ইতালিয়ানোর দল। আমন্ত্রণ সংবাদ দুপুরে, দেখছেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবার যাচ্ছি বিস্তারিত সংবাদে। দাবি পূরণে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত সড়কে অবস্থানের ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। বুধবার দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখী লং মার্চে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করলে সেখানেই বসে পড়ে তারা। এতে অর্ধশত শিক্ষক শিক্ষার্থী আহত হন। পরে হামলায় জড়িত পুলিশ সদস্যদের বিচার ও নিজেদের 3 দফা দাবি আদায়ে অবস্থান কর্মসূচি শুরু করে তারা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অবসর ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত আবাসন বৃত্তি প্রদান, বিশ্ববিদ্যালয়ে আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেট কাটছাট না করেই অনুমোদন এবং দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদনের দাবিতে কিছুদিন ধরে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। আমাদের নেতৃবৃন্দ সিদ্ধান্ত নেয় যে যেহেতু আমাদের দাবি মেনে নেওয়া হয়নি, আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা যমুনার সামনেই অবস্থান নিব। জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে বিগত 15 বছর ফ্যাসিস্ট সরকার বিভিন্নভাবে আমাদেরকে বঞ্চিত করেছে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখা গেছে যে হল আছে, কিন্তু সেখানে হল থাকা সত্ত্বেও আবাসন ভাতা দেওয়া হয়, কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হল না থাকা সত্ত্বেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে আবাসন ভাতা দেওয়া হয় না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের আন্দোলনের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তন্দ্রা তারণ্য। তন্দ্রা, আন্দোলন নিয়ে কি বলছেন শিক্ষক শিক্ষার্থীরা? দাবির বিষয়ে কোনো আশ্বাস মিলেছে কিনা, এ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? জানাবেন আমাদের। ডানা, সকাল থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু কাকরাইল মোড়ে অবস্থান করছেন এবং গতকাল রাত থেকেও কিন্তু তারা এখানে ছিলেন। তবে সকাল থেকে কিন্তু এখানে যতই বেলা গড়াচ্ছে ততই এখানে অন্যান্য তাদের যে শিক্ষক যারা রয়েছেন তারাও কিন্তু এই শিক্ষার্থীদের সাথে আসলে এই আন্দোলনে যুক্ত হয়েছে। এবং পাশাপাশি যদি আমি একটু বলে রাখি যে তাদের যে 3 দফা দাবিটি ছিল, সেই দাবিটি থেকে কিন্তু এখন তারা যেটা বলছেন, তাদের অধ্যাপক যেটি বলছেন যে আসলে তাদের দাবিটি আসলে 3 দফা থাকলেও এখন কিন্তু তাদের দাবিটি আসলে 4 দফা। এবং তারা বলছেন যে গতকালকে তাদের উপরে শিক্ষক এবং শিক্ষার্থীদের উপরে আসলে যে হামলা হয়েছিল, পুলিশ বা প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনী যারা ছিলেন তারা যেভাবে লাঠি চার্জ করেছে, টিয়ারশেল নিক্ষেপ করেছে বা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু তারা এখন সেটিরও আসলে বিচার চাচ্ছেন এবং তার তদন্ত কাজ যত দ্রুত সম্ভব সেটির তদন্ত করতে বলছেন। তারা এটিরও বিচার দাবি করছেন এবং এই নিয়ে কিন্তু তাদের মোট 4টি দাবি নিয়ে তারা আসলে একত্রিত হয়েছেন। তাদের অন্যান্য যে দাবিগুলো ছিল সেটি হচ্ছে 70% আবাসন ভাতা, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন, আর 2025 ও 2026 অর্থ বছরের বাজেটে কাটছাট না করে পূর্ণাঙ্গ বাজেট রাখার দাবিতেই কিন্তু তারা একত্রিত হয়ে গতকালকে লং মার্চ করেছিলেন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সেদিকে। তবে সেখানে কিন্তু পুলিশের বাধায় তাদের ছত্রভঙ্গ হয়ে যায় এবং সেখানে কিন্তু এই হতাহতের যদি আমি বলি যে তাদের কিন্তু কালকে কিছু শিক্ষার্থী এবং শিক্ষক রয়েছেন যারা আহত হয়েছিলেন এবং তারই পরিপ্রেক্ষিতে তারা গতকাল সারা রাত কিন্তু তারা কাকরাইল মোড়ে অবস্থান করেছিলেন, শিক্ষার্থীরা এখানে ছিলেন। এবং আজকে সারাদিনই আমি সকাল থেকে যেটি দেখেছি যে আসলে সকাল থেকে এখানে বলা যায় যে তাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে করে আসলে প্রচুর পরিমাণে শিক্ষার্থীরা এবং শিক্ষকরাও এখানে এসেছেন এবং তারা একত্রিত হয়ে এখানে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং তাদের যে দাবিগুলো আছে সেটি যাতে যত দ্রুত সম্ভব দ্রুত সময়ের মধ্যে আসলে যাতে মেনে নেওয়া হয় সেটি কিন্তু তারা বলছেন এখন পর্যন্ত। এবং এর পাশাপাশি যদি একটু জানিয়ে রাখি যে এখানে প্রশাসনের লোকজন যদি আমি বলি বা আইন শৃঙ্খলা
বাহিনী যারা রয়েছেন তারাও কিন্তু এখানে কঠোর অবস্থানে রয়েছেন এবং তারা ওই দিকটাতে তারা এখানে অবস্থান করছেন এবং এই কর্মসূচিতে আসলে যারা আন্দোলনরত রয়েছেন তারাও কিন্তু এখানে সকাল থেকে অবস্থান করছে। আমরা যদি একটু একজনের সাথে কথা বলি, ভাই আপনাদের যে দাবিগুলো আছে এই দাবিগুলো না মানা হলে আপনারা পরবর্তীতে কি কর্মসূচি করবেন? শুনেন, আমাদের দাবিগুলো হচ্ছে জগন্নাথের অস্তিত্বের দাবি। আমাদের পিঠ থেকে গেছে, যদি আমাদের দাবি না মানা হয়, যমুনা পর্যন্ত যেহেতু এসেছি, দাবি না মানা পর্যন্ত আমরা যমুনা থেকে ফিরছি না। যদি আমাদের দাবি না মানা হয় আমরা আরও কঠোর থেকে কঠোরতম কর্মসূচি ঘোষণা করব। জগন্নাথ এখন যমুনা থেকে কার্যকর হবে, এই হচ্ছে আমাদের কথা। যেমনটা বলছিলেন যে আসলে তাদের দাবি না মানা হলে কিন্তু তারা আরো বেশি কঠোর অবস্থান কর্মসূচি পালন করবেন, এমনটা তারা সিদ্ধান্ত নিয়েছেন এবং তাদের শিক্ষকরাও কিন্তু পাশাপাশি তাদের এই সিদ্ধান্তে আসলে সহমত জানিয়েছেন। তো ডানা, এই ছিল আমার কাছে কাকরাইল মোড় থেকে সর্বশেষ। তন্দ্রা, ধন্যবাদ আপনাকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরি আলম সাম্য নিহতের ঘটনায় অর্ধদিবস শোক পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এতে বন্ধ রয়েছে সব ধরনের ক্লাস পরীক্ষা, প্রশাসনিক ভবনেও বন্ধ রয়েছে কার্যক্রম। বুধবার বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে এই ঘোষণা দেন উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। সাম্য হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সিদ্ধান্ত অনুযায়ী দুপুর 1টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে। এদিকে সাম্য হত্যার বিচার দাবিতে কর্মসূচি অব্যাহত রেখেছে ছাত্রদল। সকালে ভিসি চত্বরে কালো ব্যাজ ধারণ করে অবস্থান কর্মসূচি পালন করছেন সংগঠনটির নেতাকর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরি আলম সাম্য হত্যার ঘটনায় অর্ধদিবস শোক পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বন্ধ রয়েছে সব ধরনের ক্লাস ও পরীক্ষা কার্যক্রম। এ নিয়ে জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, ক্যাম্পাসে কেমন পরিস্থিতি বিরাজ করছে? আমরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে রয়েছি। ভিসি চত্বরে বর্তমান যে পরিস্থিতি, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাখা এবং কেন্দ্রীয় শাখা ছাত্র দলের পক্ষ থেকে কিন্তু মানববন্ধন কর্মসূচি পালন করা হচ্ছে। মানববন্ধন কর্মসূচির এ পর্যায়ে এখানে সিনিয়র যেসব নেতাকর্মীরা রয়েছেন জাতীয়তাবাদী ছাত্র দলের, সে সকল নেতাকর্মীরা এবং ঢাকা এবং আশপাশের অনেক অঞ্চল থেকে বিভিন্ন নেতাকর্মীরা এসেছেন। তারা মূলত এখানে একটি দাবি জানাচ্ছিলেন যে অতি দ্রুত যাতে সাম্য হত্যার বিচার হয়। শাহরি আলম সাম্য হত্যার বিচারের দাবিতে ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু অর্ধ দিবস শোক কর্মসূচি পালন করেছেন। তারা দুপুর 1টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছিলেন গতকাল। সে হিসেবে এখন পর্যন্ত সকল প্রকার প্রশাসনিক সকল কার্যক্রম বন্ধ রয়েছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি চত্বর রয়েছে, ভিসি চত্বর সম্পূর্ণটাই কিন্তু এখন ছাত্র দলের যে সকল নেতাকর্মীরা রয়েছেন সে তাদের অবস্থান কর্মসূচি এখানে। তারা এই বিভিন্নভাবে আমাদেরকে জানানোর চেষ্টা করছিলেন যে কোনো মূল্যেই শাহরি আলম সাম্যের যে হত্যাকাণ্ড ঘটেছে এই হত্যাকাণ্ডের বিচার হতে হবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ তারা প্রশাসনের যে সকল পর্যায়ের যারা দায়িত্বরত রয়েছেন সকলের প্রতি আহ্বান জানাচ্ছিলেন বারবার যে কোনো এইটার কার্যক্রম খুব দ্রুত করা হয়। এছাড়া এই সাম্য হত্যাকাণ্ডকে ঘিরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আশপাশের নিরাপত্তা অনেকটাই এখন জোরদার। আমি যদি বলতে চাই যে সোহরাওয়ার্দী উদ্যানের কথা, সোহরাওয়ার্দী উদ্যানে যেখানে সাম্যের হত্যাকাণ্ড ঘটেছিল সেই সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি সংলগ্ন যে গেটটি রয়েছে সেখানে কিন্তু কড়া নিরাপত্তা এবং গেটটি বন্ধ করে দেওয়া হয়েছে ইতোমধ্যে। এই শাহরি আলম সাম্যের হত্যাকাণ্ডকে ঘিরে কিছুক্ষণের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় এই ভিসি চত্বরে ছাত্রদলের যে কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ রয়েছেন তারা একটি সংবাদ সম্মেলন করবেন এবং সেখানে তারা তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো তারা আমাদের জানাবেন। এই ছিল ভিসি চত্বর থেকে সর্বশেষ। ফাহিম, ধন্যবাদ আপনাকে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। শিক্ষার্থী সাম্য নিহত হওয়ার ঘটনায় রাত 8টার পর সোয়ারি উদ্যানে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ সহ 7টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। নিজ ফেসবুক পোস্টে এ তথ্য জানান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় কি কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তা তুলে ধরছেন সহকর্মী আলী আকাশ।
কনসার্টে পছন্দের শিল্পীর সঙ্গে গলা ছেড়ে গান গাওয়ার সময়ও হয়তো সাম্য এক মুহূর্তের জন্য ভাবতে পারেনি এই গানই তার জীবনের শেষ গান। মঙ্গলবার দিবাগত রাত 12টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের স্নাতকোত্তরের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য। তিনি ছিলেন স্যার এএফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক। ঘটনার পর নিরাপত্তা জোরদারে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সোহরাওয়ার্দী উদ্যানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সিদ্ধান্ত হয় রাত 8টার পর সোহরাওয়ার্দী উদ্যানে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ রাখার। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এসব সিদ্ধান্ত তুলে ধরেন। রাত 8টার পর সোহরাওয়ার্দী উদ্যানে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ সহ নেওয়া হয় আরও 6টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। প্রথমত, রাজু ভাস্কর্যের পেছনের গেটটি স্থায়ীভাবে বন্ধ করার সিদ্ধান্ত হয়। এরপরই সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ দোকান উচ্ছেদ, মাদক ব্যবসা বন্ধ এবং পরিচ্ছন্নতা নিশ্চিতে গণপূর্ত মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন, ডিএমপি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনার কথা জানানো হয়। সেই সঙ্গে নিয়মিত মনিটরিং ও অভিযানের জন্য সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের নিয়ে একটি কমিটি গঠন করবে গণপূর্ত মন্ত্রণালয়। উদ্যানে পর্যাপ্ত আলো ও সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং সেগুলোর নিয়মিত মনিটরিং করা হবে। এদিকে সোহরাওয়ার্দী উদ্যানে একটি ডেডিকেটেড পুলিশ বক্স স্থাপনেরও সিদ্ধান্ত হয়। পাশাপাশি উদ্যানে রমনা পার্কের মতো সুশৃঙ্খল ব্যবস্থাপনা চালু করার কথাও জানানো হয়। অবিলম্বে এসব সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলে জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। সোহরাওয়ার্দী উদ্যানকে আতঙ্কের স্থান থেকে ধীরে ধীরে একটি নিরাপদ ও স্বস্তিদায়ক স্থানে রূপান্তরের উদ্যোগ নেয়ার কথাও জানান তিনি। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা। দেশের মানুষের আকাঙ্ক্ষাকে প্রতিফলন ঘটাতে দেশের রাজনৈতিক দলগুলোকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। বৃহস্পতিবার জাতীয় সংসদ এলডি হলে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের সঙ্গে সংলাপে এমন মন্তব্য করেন তিনি। বলেন, রাজনৈতিক দলগুলো এগিয়ে আসলে আগামী দিনগুলোর পথরেখা তৈরি করা সম্ভব হবে। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণের সুনির্দিষ্ট রূপরেখা তৈরিতে কাজ করছে কমিশন। আর বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজা জানান, মত প্রকাশের স্বাধীনতা এনে দিয়েছে জুলাই গণঅভ্যুত্থান, তাই রাজনৈতিক দলগুলোর মধ্যেও পরিবর্তন আনতে হবে। আশা করি যে জাতির সামনে যেই জাতির যে প্রত্যাশা, একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা, যেমন ছিল যেমন চলছে সেইভাবে বাংলাদেশ চলতে পারে না। নিশ্চয়ই কিছু না কিছু পরিবর্তন সেখানে সাধন করতে হবে। আমাদের লক্ষ্য জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে বিভিন্ন সংস্কার কমিশনের পাঠানো প্রতিবেদনে যে সমস্ত সুপারিশ আছে তার মধ্যে একটা ঐকমত্য তৈরি করা, যাতে করে বাংলাদেশে আগামী দিনগুলো রাজনীতির ক্ষেত্রে আমরা একটা পথরেখা তৈরি করতে পারি। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে চলছে বাসদের আলোচনা। এ নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। তুহিন, বৈঠকের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। আপনাকে ধন্যবাদ। যেটি বলছিলেন যে আসলে জাতীয় ঐক্যের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোকে নিয়ে যে বৈঠক চলছিল, ইতিপূর্বে আমরা দেখেছি যে বেশ কয়েকটি রাজনৈতিক দলের সাথে কিন্তু জাতীয় ঐকমত্য কমিশন বৈঠক করেছেন, যে আসলে একটি জাতীয় সনদ তৈরি করার লক্ষ্যে কিন্তু তাদের এই প্রয়াস। যেটি তারা বলছিলেন যে আসলে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য যে বিগত দিনের যে ফ্যাসিবাদ, যেই সমস্ত অন্যায় অত্যাচার যেগুলো ছিল, এগুলো থেকে যাতে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করা যায়, সে লক্ষ্যে কিন্তু এই ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে। এবং সেখানে আমরা দেখেছি যে 5টি যে বিষয় নিয়ে যে কমিশন গঠন করা হয়েছিল, সেই কমিশনের দেয়া যে সমস্ত মতামতগুলো রয়েছে, সেই মতামতের উপর ভিত্তি করে কিন্তু আমরা দেখেছি রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশন বৈঠক করছে। তার ধারাবাহিকতায় কিন্তু আজ দেখছি আমরা বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের যে সাধারণ সম্পাদক বজলুর রশিদ, তিনি কিন্তু তাদের দলের পক্ষ থেকে কিন্তু তিনি এখানে এসেছেন এবং ঐকমত্য কমিশনের সদস্যদের সাথে কিন্তু তাদের যে বৈঠক, সেটি কিন্তু এলডি হলে চলছে। বৈঠক শুরুর প্রথম দিকে কিন্তু একটি আনুষ্ঠানিক একটি প্রতিক্রিয়া কিন্তু জানিয়েছিলেন, যেখানে ঐকমত্য কমিশনের
সহসভাপতি তিনি যেটি বলার চেষ্টা করেছেন যে আসলে যেই লক্ষ্য নিয়ে আসলে এই কমিশন গঠন করা হয়েছে সেই লক্ষ্য হলো যে একটি জাতীয় সনদ তৈরি করা। সে লক্ষ্যে কিন্তু তারা বলছেন যে জুলাই গণ অভ্যুত্থানে যে ছাত্রদের যে এবং যার সারা বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা ছিল সে আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হলে কিন্তু রাজনৈতিক দলগুলোকে কিন্তু একটি প্ল্যাটফর্মে আসতে হবে। সেই প্রত্যাশা কিন্তু তারা করছেন। বলছেন যে আসলে যদি বাংলাদেশে আবার ফ্যাসিবাদের পুনরাবৃত্তি যদি কেউ দেখতে না চায় তাহলে রাজনৈতিক দলগুলোকে অবশ্যই এগিয়ে আসতে হবে এবং তাদেরকেই আসলে মুখ্য ভূমিকা পালন করতে হবে। সেই দাবি কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ করছেন। সেই সাথে আমরা দেখেছি যে আসলে এই বাসদের থেকেও তারা বলছেন যে আসলে রাজনৈতিক দলগুলোর যে নৈতিকতার পরিবর্তন সেটি কিন্তু তারা দাবি করছেন এবং তারা বলছেন যে ঐক্যমত্য কমিশনের যে সমস্ত প্রস্তাবনাগুলো রয়েছে সেই প্রস্তাবনাগুলোর সাথে তারা কিন্তু অনেক অংশেই একমত রয়েছেন। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু এখনও তাদের যে বৈঠক সে বৈঠক চলছে। হয়তো বৈঠক শেষে তাদের আরও কোনো পরামর্শ থাকলে সেই বিষয়গুলো কিন্তু গণমাধ্যমে তারা জানাবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। তুহিন, ধন্যবাদ আপনাকে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে চলছে বাসদের আলোচনা, এ নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন ২৭ জন। বৃহস্পতিবার সকাল ১০টায় তারা মুক্তি লাভ করেন বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ। সোমবার ৪০ জন আসামি জামিন মঞ্জুর করে আদেশ দেন আদালত। এর আগে হত্যা মামলায় খালাস পাওয়া ১৭৮ জন বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জামিন পেয়েছেন। এ নিয়ে এই ঘটনায় মোট ২১৮ জন জামিন পেলেন। সাবেক বিডিআর সদস্য ও তার স্বজনরা জামিনে মুক্তি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। সতেরো বছর ভিতরে ছিলাম, বাট আমি আল্লাহ বিল্লাহ করে এই দিন পার করছি। এর বাইরে গেছে আল্লাহ পাক সুস্থ রাখছে এতটুকু। এবং আমার ছাত্র ভাইদেরকেও আমি ধন্যবাদ জানাই, তাদের কারণে আজ আমরা এই বাইরের আলো দেখতে পাচ্ছি। আমার যখন ধুয়ে যায় তখন আমি ৯ মাস, আমি নানু বাড়ির মানুষ হয়েছি। এখন ১৬ বছর পর দেখতেছি আমার আম্মু তো নেই। এখন অনুভূতি অনেক ভালো লাগতেছে। ২১শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় আপিল শুনানি শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চে শুনানি শুরু হয়। এদিন শুরুতেই শুনানি করে রাষ্ট্রপক্ষ। এর আগে গেল ১ ডিসেম্বর এই ঘটনায় করা হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। ডেথ রেফারেন্স নাকচ করে এবং আসামিদের করা আপিল মঞ্জুর করে ওই রায় দেন আদালত। রায় হাইকোর্ট বলেন, শুধু স্বীকারোক্তিমূলক জবানবন্দির উপর ভিত্তি করে অন্য আসামিদের সাজা দেয়া যায় না। স্বীকারোক্তিমূলক জবানবন্দির উপর ভিত্তি করে ষড়যন্ত্র প্রমাণ করা যায় না। পরবর্তী শুনানি রয়েছে ২৬ মে। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে সমর্থকরা। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। এর আগে বুধবার ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে নগর ভবনের সামনে আন্দোলন শুরু করে তার সমর্থকরা। সেই কর্মসূচি থেকেই লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। বৃহস্পতিবার সকাল থেকে মিছিল নিয়ে ঢাকা দক্ষিণের বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে আজ জড়ো হতে থাকে নগর ভবনে। তাপপ্রবাহের কারণে আম চাষিদের চাপের মুখে জেলা প্রশাসনের জরুরি সভায় সাতক্ষীরার ব্র্যান্ড হিমসাগর আম সংগ্রহের ক্যালেন্ডারে পরিবর্তন আনা হয়েছে। আজই গাছ থেকে সংগ্রহ করা হচ্ছে সুস্বাদু হিমসাগর আম। এ নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, আশানুরূপ ফলন হয়েছে কিনা জানাবেন, দাম নিয়ে বাগানীরা কি বলছেন? এবার কিন্তু প্রচুর ফলন হয়েছে ডানা। সাতক্ষীরা সদরের যে আম সেই আমের জন্য অপেক্ষা করে থাকে সাতক্ষীরা সহ বিশ্বের সব জায়গায়, কারণ বাংলাদেশের
যে আম পাকে সেটি ভৌগোলিক কারণে সাগর নিকটবর্তী হয়, সেটি সাতক্ষীরাতে সবার আগে আমটি পাকে, যার ফলে এই আম দেশ এবং দেশের বাইরের বাজারগুলোতে চলে যায়। আপনি জানেন যে সাতক্ষীরার আম ক্যালেন্ডার অনুযায়ী 20 তারিখ 20 মে তারিখ ছিল আম পাড়ার, কিন্তু সেই দিনপঞ্জিকা গতকাল রাতে পরিবর্তন হয়ে সেই আম কিন্তু আজকে পাড়ার হিমসাগর, যেটি সাতক্ষীরার ব্র্যান্ড, সেটি পাড়ার উদ্বোধন কিন্তু করা হচ্ছে এবং উদ্বোধন করছেন সাতক্ষীরার কৃষি কর্মকর্তা মনির হোসেন। তিনি হচ্ছে এখানে কৃষকদের নিয়ে, আম চাষিদেরকে নিয়ে এখানে তিনি আমপাড়া হিমসাগর আমপাড়ার যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা করছেন। আমি একটু কথা বলছি আম চাষি এবং কৃষি কর্মকর্তার সাথে, দুইজনের সাথে একটু কথা বলার চেষ্টা করছি। কেমন হয়েছে এবার আম? আম খুব সুন্দর হয়েছে, আপনার সব গাছে আম হয়েছে ভালো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার তো যে কোনো বারের থেকে তুলনায় এবার অনেক ভালো আম হলো। এবারের এই যে ভালো হয় এবং তারিখ পরিবর্তনের যে বিষয়টা আপনার কাছে একটু জানতে চাই। ধন্যবাদ। তো আমাদের 5 মে থেকে আমাদের আম পাড়ার যে তারিখ নির্ধারণ করেছিলাম, সেখান থেকে আমাদের স্থানীয় জাত এবং গোবিন্দভোগ এবং গোপালভোগ পাড়া শুরু হয়েছে। আমরা হিমসাগরটা 20 তারিখ নির্ধারণ করেছিলাম, কিন্তু আমাদের আবহাওয়াগত কারণে এই সময়টা আমাদের আগিয়ে নেওয়া আসা হয়েছে, যাতে আমাদের কৃষকরা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। তো তারপরেও আমাদের কৃষকদের নির্দেশনা দেওয়া আছে পরিপক্ক আম পাড়ার। আমাদের যেহেতু হিমসাগর আমাদের একটা ব্র্যান্ডিং আম, সারা বিশ্বব্যাপী এর চাহিদা রয়েছে, কৃষকরা সেইভাবে আমগুলো বাজারজাত করবেন। তো বিভিন্ন সময় আবহাওয়াগত কারণে আমরা এই তারিখগুলো সবসময় এটা পরিমার্জন করা হয়। তো কৃষকরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমরা বাজারগুলো মনিটরিং করছি যাতে পরিপক্ক আমগুলো বাজারে ওঠে, এবং এই যে হিমসাগর আম, এইগুলো আমাদের দেশ ছেড়ে বিদেশেও যাবে। আমাদের বাইরেরা আসবেন, এই হিমসাগর আমগুলো দেখবেন, এটা নিয়ে যাবেন। শুনছিলাম ডানা যে বাইরেরাও আসবেন। আজকেই কিন্তু একটা আমের চালান একটা দেশের বাইরে যাচ্ছে বলে আমরা জানতে পেরেছি। আর আনুষ্ঠানিকতা করলেন এই যে হিমসাগর আম পাড়ার যে আনুষ্ঠানিকতা, সেটি কৃষি কর্মকর্তা মনির হোসেন, তিনি কিন্তু সেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এটি হলো। অনেকটা অনাড়ম্বর হলেও এই হিমসাগরের প্রতি যে চাহিদা মানুষের, সেই চাহিদার জায়গা থেকে এটির প্রত্যাশা এবং ব্যাকুলতা, এটা দীর্ঘ সময় ধরে অপেক্ষায় থাকায়, বছর জুড়ে অপেক্ষায় থাকা হয় যে সাতক্ষীরার হিমসাগর কবে আসবে। তা সেই আজকে সেই হিমসাগরটি এলো এবং মানুষের যা আগ্রহ, সেই আগ্রহের জায়গাটি পূরণ হলো, আকাঙ্ক্ষার জায়গাটি পূরণ হলো। এই ছিল সাতক্ষীরার পরিবর্তিত আম ক্যালেন্ডারের যে তারিখ অনুযায়ী 5 দিন এগিয়ে এসে আজকেই হিমসাগরের আম পড়ার যে সুখের খবর, সেটির সর্বশেষ। ডানা, ধন্যবাদ আপনাকে। সাতক্ষীরা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। রংপুর বেসিক শিল্পনগরীর 18টি শিল্প কারখানার মধ্যে ঋণ জটিলতায় বন্ধ রয়েছে 3টি কারখানা। জায়গা সংকটে নতুন করে প্লট বরাদ্দের কোনো সুযোগ না থাকায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তারা গড়তে পারছেন না শিল্প কারখানা। এই অবস্থায় গেল 20 বছর ধরে অসংখ্যবার মন্ত্রণালয়ে চিঠি চালাচালি হলেও দ্বিতীয় শিল্পনগরীর জন্য জমি অধিগ্রহণ করা যায়নি এখনো। মাহমুদ রকির ক্যামেরায় রফিকুল ইসলামের প্রতিবেদন। 2004 সাল থেকে দ্বিতীয় শিল্পনগরী গড়তে এমন অসংখ্য চিঠি কর্মকর্তাদের দুয়ারে গেলেও সমাধান আসেনি। সর্বশেষ গেল বছরের 30 এপ্রিল তৎকালীন জেলা প্রশাসক মোবাশ্বের হাসান দ্বিতীয় শিল্প পার্ক গড়তে রংপুর সদর উপজেলার রামনাথপুর ও হরিদেবপুর মৌজার 100 একর জমির সম্ভাব্য ও স্কেচ ম্যাপ সহ প্রতিবেদন পাঠিয়েছিলেন। সেই প্রতিবেদনে জমির শ্রেণীভিত্তিক গড় মূল্য ও অন্যান্য সম্ভাব্য মূল্য অনুযায়ী 28,47,558 টাকা প্রয়োজন। রংপুরের জন্য সেই টাকা নেই সরকারের কাছে। উদ্যোক্তারা বলছেন ক্ষুদ্র শিল্প গড়ে ওঠার ব্যাপক সম্ভাবনা থাকলেও আঞ্চলিক বৈষম্যে পিছিয়ে রাখা হয়েছে রংপুরকে। যে আমাদের এখানে যে ক্ষুদ্র মাঝারি শিল্পের যে উদ্যোক্তারা আছে, তারা বিশেষ করে আসলে তাদের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে পারছে না, তারা তাদের বিনিয়োগের সুযোগ পাচ্ছে না। এই প্রোডাক্টগুলো ভ্যাটের সাথে সম্পৃক্ত, যেটা বিক্রি করা হয় ওটার উপর পার্সেন্টেজ আগে ছিল 5%, এখন করছে 7.5%। শিল্পনগরী হলে কর্মসংস্থান হবে এমন বাণী বেসিক শোনালেও দ্বিতীয় শিল্পনগরীর কার্যক্রমের অগ্রগতিতে সদুত্তর নেই কর্মকর্তাদের। রংপুর একটি অবহেলিত বলি আর অনুন্নত শিল্পায়নে অনুন্নত জায়গা, সেই দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে
যদি রংপুরে দ্বিতীয় শিল্পনগরীটি বাস্তবায়ন করা যায় তাহলে এই নর্থ বেঙ্গলের বা এই বেল্টের মানুষের একটা খুব ভালো কর্মসংস্থানের ব্যবস্থা হবে, যেখানে 100 একর জমির প্রস্তাব আমরা দিয়েছি। শিল্পনগরীর ফিজিবিলিটি স্টাডিতে কর্মকর্তাদের আসা যাওয়ার খবরে স্থানীয়দের চোখে মুখে আশার আলো উঠলেও কার্যত কিছুই হচ্ছে না। 5,000 টাকা মাস পাই, একে দিয়ে সংসার চলে। আমাদের এখানে কোম্পানিতে হাঁড়ি পাতিল তৈরি হয়, আমাদের গ্যাস হলে আমাদের এখানে কারখানাটা আর কি সুযোগ সুবিধা অনেক ভালো হইতো। আরও এইরকম প্রতিষ্ঠান হলে আমাদের জন্য ভালো, আরও কর্মসংস্থানের ব্যবস্থা হবে। তবে আশার কথা শোনান রংপুরের জেলা প্রশাসক। আমরা সকলের কথা চিন্তা করে, রংপুরবাসীর কথা চিন্তা করে, সাধারণ জনগণ যেন আমরা সত্যিকার অর্থে সাধারণ জনগণকে সেবা দিতে পারি, সেই চিন্তাভাবনা রেখেই আমরা আমাদের পরিকল্পনাটা প্রস্তুত করছি, প্রস্তুতির পর্যায়ে আছে। দ্রুত সব সংকট নিরসন করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা রংপুরবাসীর। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর।